আজকের গল্প ধান খেতে লুকানো রহস্য। ধীরেনবাবুর দুই ছেলে পলাশ ও শিমুল। পলাশ হলো বড় ছেলে আর শিমুল হলো ছোট। ধীরেনবাবু ছিলেন পেশায় একজন কৃষক, কিন্তু বর্তমানে তার বয়স হয়েছে, তাই সে আর চাষের কাজ করতে পারেন না। তার দুই ছেলেই তার জমিতে চাষ করেন, তবে ছোট ছেলে শিমুল নামমাত্রই চাষের কাজে যায়। সে ভীষণ অলস, সারাদিন ঘরে শুয়ে থাকে। কিন্তু ধানের মরশুম শেষে যখন ধান বিক্রি হয় তখন সে তার ভাগ নিতে চলে আসে। আর এইভাবে ভাগ নেওয়ার ব্যাপারটা তার বৌদি পলাশবাবুর স্ত্রী কবিতা দেবীর মোটেও ভালো লাগতো না। তুমি সারাদিন ধরে জমিতে কঠোর পরিশ্রম করো, অথচ তোমার ভাই সারাদিন ঘরে শুয়ে থাকে, নামমাত্র কাজে যায়, অথচ ধান বিক্রির সময় সমান ভাগ নিতে চলে আসে। এইভাবে আর কতদিন চলবে? আমার এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। খাটবে তুমি আর ভাগ নেবে ও। তুমি বাবাকে বলো জমি ভাগ করে দিতে। মাঠের ধারের দিকের জমিটা তুমি নাও, আর লাইন ধারের দিকের জমিটা তোমার ভাইকে দেওয়ার প্রস্তাব রাখো। তোমরা দুজনেই বাবাকে কিছু কিছু করে খরচাপাতি দিয়ে দেবে, এতে বাবারও খরচ চলে যাবে, আর তোমার কষ্টের টাকার ভাগ তোমার ভাইকে আর দিতে হবে না। কবিতা দেবীর কথা শুনে পলাশবাবু তার বাবার কাছে জমি ভাগ করে দেওয়ার জন্য প্রস্তাব রাখলেন। বাবা, তুমি চাষের জমিটা আমাদের ভাগ করে দাও। মাঠের ধারের জমিটা আমাকে আর রেল লাইন ধারের জমিটা শিমুলকে দিও। তোমরা তো বড় হয়েছো, এখন তোমাদের ভালো তোমরা নিজেরাই বুঝতে পারবে। জমিটা তো একদিন না একদিন ভাগ করতেই হতো। আমারও বয়স হয়েছে, আর কতদিনই বা বাঁচবো। জমি ভাগ হওয়ার পরের দিন সকালবেলা পলাশবাবু মহা আনন্দে বলতে লাগলেন, শুনছো কবিতা, আজ থেকে আমি আমার নিজের জমিতে চাষ করব। আমার খুব আনন্দ হচ্ছে। আমি আর সকাল সকাল জমিতে চললাম, আর দুপুরে খেতে আসবো। কিন্তু শুভ কাজে দেরি করে আর লাভ নেই, এসো তুমি। দুগ্গা দুগ্গা। দুপুরবেলায় বাড়িতে খেতে এসে পলাশবাবু বললেন, হ্যাঁ গো কবিতা, শিমুল ওর জমিতে চাষের কাজ করতে যায়নি কেন? ওর জমিতে তো দেখলাম কেউ নেই। ওর কথা ছাড়ো তো, দেখলাম তো অনেক বেলাতে ঘুম থেকে উঠল, তারপর জমিতে যাবে বলেই তোড়জোড় করছিল, কিন্তু হঠাৎ বলে উঠল ভীষণ রোদ্দুর, এখন আর যাব না, পরে যাব। এরপর দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে এলো, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ওর কথা তোমাকে চিন্তা করতে হবে না, ওরটা ও নিজেই বুঝে নেবে। এরপর পলাশবাবু খেয়ে দিয়ে আবার জমিতে চলে গেলেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে, ঠিক এমন সময় পলাশবাবু লক্ষ্য করলেন তার ভাই শিমুল তার রেল লাইনের ধারের জমিতে গিয়ে গালে হাত দিয়ে বসে আছে। পলাশবাবু ফিরে এলেন বাড়ি। এদিকে শিমুল তার জমিতে বসে ভাবতে লাগলো এতটা জমি সে কিভাবে চাষ করবে। কোনোদিন সে তো এত পরিশ্রম করেনি। ভাবতে ভাবতেই শিমুল লক্ষ্য করল তার পাশে একজন অদ্ভুত মহিলা, ভূতের মতো দেখতে, তার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন? আমি চিন্তা করছিলাম কি করে আমি এত বড় জমিতে চাষ করব। আসলে আমি তো কোনোদিনও এত কঠোর পরিশ্রম করিনি। কিন্তু তুমি কে? আমি ভূত, কিন্তু আমাকে তুমি ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার উপকার করার জন্য এসেছি। সত্যি বলছো? তুমি আমার উপকার করার জন্য এসেছো? হ্যাঁ, আমি জানি এই সমস্ত জমিটাই তোমার দাদা চাষ করত, আর তুমি মাঝের মধ্যে নামমাত্র আসতে। তুমি খুবই অলস, তবে তোমার দাদা পরিশ্রমী হলেও সে ভীষণ লোভী ও নীচ, বউয়ের কথায় ওঠে বসে। হ্যাঁ, তা ঠিক বলছো। তুমি অলস হলেও তোমার মন ভালো, তাই আমি তোমাকে দেখা দিয়েছি। তোমার উপকার করতে এসেছি। আমার কথা শোনো মন দিয়ে। এ জমির মাঝখানে অনেকটা খুঁড়লে একটা জিনিস পাবে, তাতে তোমার উপকার হবে। কিন্তু আমার আগে দাদা তো এ জমি অনেকবার খোঁড়াখুঁড়ি করেছে। তুমি যে জিনিসের কথা বলছো সেটা হয়তো দাদা আগেই পেয়ে গেছে। না,
তোমার দাদা সেই জিনিস পায়নি, কারণ সেই জিনিস পেতে গেলে অনেকটা খুঁড়তে হবে। আর তাছাড়া এই জিনিসের কথা তোমার দাদা জানেও না, কারণ আমি কখনো তাকে দেখা দিইনি, আর এ কথা বলিও নি। তোমার মন বুঝে তোমাকেই প্রথম বলছি, যাও গিয়ে খোঁড়ো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি খুঁড়ছি। শিমুল জমির মাঝ বরাবর খুঁড়তে শুরু করলো। সন্ধ্যের আধো অন্ধকারে সে হঠাৎ লক্ষ্য করল গর্তের মধ্যে একটা মরা মানুষের কঙ্কাল। ভয়ে সে ওখান থেকে পালিয়ে এলো ভূতটির কাছে। কিন্তু ওখানে তো দেখছি একটা মরা মানুষের কঙ্কাল। কঙ্কালটা আবার শাড়ি জড়ানো অবস্থায় রয়েছে, ঠিক তোমার মতো লাল শাড়ি। কিন্তু তুমি যে বললে আমি জিনিস পাবো, এই কি সেই জিনিস? তুমি ভয় পেও না, ওটা আমারই কঙ্কাল। সে কি, ওটা তাহলে তোমার কঙ্কাল? হ্যাঁ, তুমি কঙ্কালের ওপর জড়ানো শাড়িটা সরাও, তাহলেই তুমি দেখতে পাবে কঙ্কালটার সাথে অনেক সোনার গয়না জড়িয়ে আছে। ওগুলো কি তাহলে তোমার গয়না? আর তুমি মরলেই বা কি করে? তোমাকে এ জমিতে কারা পুঁতে দিয়ে গিয়েছিল? রাতের অন্ধকারে আমি ডাকাতের কবলে পড়েছিলাম। তারা আমার গয়না লুট করে আমাকে মেরে এই জমিতেই পুঁতে দিয়েছিল। তবে অন্ধকারে তারা আমার সব গয়না লুট করতে পারেনি। কিছু গয়না আমার সঙ্গেই রয়ে গিয়েছিল। এগুলি সেই গয়না। যাও, তুমি ওগুলো বের করে নাও। আচ্ছা ঠিক আছে। এই বলে সে গর্তের মধ্যে থেকে কঙ্কালের সাথে জড়িয়ে থাকা গয়নাগুলোকে বের করে নিল আর মাটি চাপা দিয়ে দিল। গয়নাগুলো নিয়ে ওখান থেকে ফিরতে যাবে, ঠিক সেই সময় সে লক্ষ্য করল ভূতটি আর সেখানে নেই। ভূতটিকে না দেখতে পেয়ে অবশেষে সে গয়না হাতে বাড়ি ফিরে এলো। বেলায় গয়না বিক্রি করে ফিরে এসে সে বাবা ধীরেনবাবুকে কিছু টাকা দিতে গেল। ধীরেনবাবুকে টাকা দেওয়ার ঘটনাটা কবিতা দেবী লক্ষ্য করেছিলেন। জানো, তোমার ভাই আজ তোমার বাবাকে টাকা দিতে গিয়েছিল। আমি নিজে চোখে দেখেছি। তোমার ভাই অতগুলো টাকা পেল কোথা থেকে? ও তো ওর জমিতে এখনো ঠিক করে চাষও করে উঠতে পারেনি। তোমাকে জানতে হবে ও টাকাগুলো কোথা থেকে পেল। শিমুল তো কাল সন্ধেবেলা ওর জমিতে গিয়ে গালে হাত দিয়ে বসেছিল। আজ সকালে আমি আমার জমি চাষ করতে যাওয়ার সময় দেখলাম ওর জমির মাঝখানটা খোঁড়া, তবে মাটি চাপা দেয়া রয়েছে। তবে কি ওই জমির মধ্যে কোনো গুপ্তধন ছিল নাকি? জমি খুঁড়ে শিমুল হয়তো কোনো মূল্যবান জিনিস পেয়েছে, সেটা বিক্রি করেই ওর হাতে অনেক টাকা এসেছে। কি রহস্য এর মধ্যে রয়েছে তা আমাকে খুঁজে বার করতেই হবে। তোমার ভাইকে তাহলে তুমি ভালো করে জিজ্ঞাসা করো, জানার চেষ্টা করো কি রহস্য লুকিয়ে আছে ওর জমিতে। শিমুলকে আমার কাছে ডাকো তো। দাদা, তুমি কি আমাকে ডাকছিলে? হ্যাঁ, আমি ডেকেছি। তোর জমির মাঝখানটা খোঁড়া, অথচ গোটা জমির কোথাও খোঁড়া নেই। ব্যাপারটা কি? জমির মাঝখানে কি ছিল যেটা তুই লুকিয়েছিস আমাদের কাছ থেকে? তুই কি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিস নাকি জমিতে? কেন দাদা তুমি এমন প্রশ্ন করছো? তোর নিজের খাবার টাকা ছাড়া তোর কাছে দেওয়ার মতো কোনো টাকাই ছিল না, আমি সেটা ভালো করেই জানি। কিন্তু তুই আজকে বাবাকে এতগুলো টাকা দিয়েছিস, সেটা তোর বৌদি দেখেছে। কোথা থেকে পেলি তুই এত টাকা? আমাকে বল সব কিছু, তোকে বলতেই হবে। আমি ভেবেছিলাম বলবো না, কিন্তু তুমি যখন এত করে জানতে চাইছো তাহলে বলছি শোনো। কাল সন্ধেবেলা আমি যখন জমিতে বসেছিলাম তখন আমাকে দেখা দেয় এক মহিলার ভূত। আমি প্রথমে ভয়ে পালিয়ে আসছিলাম, কিন্তু ওই ভূত আমার উপকারের কথা বলতে আমি থেমে যাই। তারপর ওই মহিলা ভূতের কথা মতো আমি জমির মাঝখানটা খুঁড়তে শুরু করি। খুঁড়তে খুঁড়তে আমি দেখতে পাই একটা কঙ্কাল। ওই কঙ্কালটা ছিল সেই মহিলা ভূতের, আর সেই কঙ্কালের সাথে ছিল অনেক গয়না। ও, তুই তাহলে ওই গয়নাগুলো বিক্রি করেই অনেক টাকা পেয়েছিস না? তবে হ্যাঁ, গয়না পাওয়ার পর থেকে আমি আর ওই ভূতের দেখা পাইনি। আমি দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষের কাজ করেছি, ওই আমাকে তো ওই ভূত দেখা দেয়নি।
ভূতটা আমাকে জানিয়েছিল যে সে তোমার উপকার করতে চায় না, কারণ তুমি খুব লোভী। সত্যি আমি খুব লোভী। আমি ভীষণ লোভ করেছিলাম তোর বৌদির কথা শুনে। আজ যদি আমি লোভ না করতাম তাহলে ওই ভূত আমাকে দেখা দিত, আর সমস্ত গহনা তখন আমি পেতাম। আজ থেকে আমি আর লোভ করব না। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.